আমি আপনাকে বলি, সেনাবাহিনী তো গুলি করে নাই, এটা আমরা বুঝলাম যে ওয়াকারুজ্জামান সাহেব একটি ভালো ভূমিকা নিয়েছেন, তিনি বলছেন যে গুলি করবে না। মানুষ মারার অর্ডারটা কে দিয়েছিল জানতে চাই আমি আপনার কাছ থেকে। শেখ হাসিনা। এখন আপনি বলেন আমাকে যে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি যে ভূমিকা রেখেছেন এটি তো মানে সর্বমহলে প্রশংসিত হচ্ছে। ওয়াকারুজ্জামান সাহেব তো ওনার আত্মীয়। একটা ভণ্ড বিচারপতিকে দেখি আমরা, তারপরে একটু আলোচনা করি। দেখেন ভাই, আপনি অনেক রাগ হয়েছেন, আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আজকে সারা দেশে যেসব ঘটনা ঘটেছে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও ফুটেজগুলো দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। তাইলে কি আপনি মুসা ভাই বলতে চাচ্ছেন মানে সাবেক প্রধানমন্ত্রী তিনি বুঝতেই পারেননি যে তিনি ক্ষমতাচ্যুত হচ্ছেন নাকি? তাই শুধু না, উনি বিশ্বাসই করেননি যে ওনার কাছ থেকে কেউ ক্ষমতা নিতে পারবে। যেমন আমি বলি, ওনাকে এখন বলতে পারি, উনি প্রধানমন্ত্রী থাকাকালে ওনার আইজি বেনজির তার সে পালিয়ে গেল এবং সে বিদেশ থেকে তার ফলোয়ারদের বলল, আই ওয়াজ টোল্ড বাই ওয়ান অফ দি ফর্মার আইজি যে বেনজির তার ফলোয়ারদের বলেছে বাংলাদেশে আমার কেউ কিছু করতে পারবো না, চুলও স্পর্শ করতে পারবো। চুল বলেনি, আরো খারাপ শব্দ বলেছে। কেননা সে বলছে বাংলাদেশে শেখ হাসিনা ছোট আল্লাহ, তবস্তক ফুল্লা, সেই যতদিন ক্ষমতা আছে আমার কেউ চুল স্পর্শ করতে পারবে না। চুল শব্দ বলেনি, খারাপ বলছে। আচ্ছা, এক্স্যাক্টলি আপনাকে বলি, ওনাকে ওইরকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই জন্য she thought I shall remain in power forever in my life. ওই জায়গায় নিয়ে গেছিল কারা, এইটা আপনাকে একটু বলি। প্রথমত সাংবাদিক কুল তার সামনে এমন ভাবে কথা বলতো যে তিনি হলেন বাংলাদেশের ওই যে বেনজির বলেছে ওইটাই, এবং তার সামনে মাথা নত করে সাংবাদিকরা দুহাত কষলে স্যার করতো, এবং তিনি একজন ভদ্রমহিলা মানুষ কিন্তু তাকে স্যার বলতো, এবং তার পা চাটতো, জুতা চাটতো, সাইকেল যারা তারা, এবং স্থাপক দল হিসাব করতো। এমনকি উনি যদি পেশাব করে দিতেন এই নিয়ে ঢক করে খেতেন। মুসা ভাই, আপনি সাংবাদিকদেরকে বলতেছেন যে কিছু সংখ্যক সাংবাদিক প্রধানমন্ত্রীর প্রস্রাব তারা পান করে ফেলতো, এই তো? এবং তারা বলতে সরবান তৌরা পান করছে। এটা তার মাথা ঢুকে গেছে যে আমি ছাড়া বাংলাদেশ আর বাঁচবে না। আমি আপনাকে বলি, সেনাবাহিনী তো গুলি করে নাই, এটা আমরা বুঝলাম যে ওয়াকারুজ্জামান সাহেব একটি ভালো ভূমিকা নিয়েছেন, তিনি বলছেন যে গুলি করবে না। কিন্তু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে গুলির অর্ডারটা কে দিল? মানুষ মারার অর্ডারটা কে দিয়েছিল জানতে চাই আমি আপনার কাছ থেকে। শেখ হাসিনা। বাংলাদেশে, পুরো বাংলাদেশে গুলি করতে হবে তো পুরো বাংলাদেশে তো গণভবন তো পুরো বাংলাদেশে নাই মুসা ভাই। গণভবন তো এক জায়গায়, গণভবন অভিমুখে যখন মিছিল নিয়ে গেছে তাইলে তো গণভবন তো সিলেটে নাই, রাজশাহীতে নাই, চট্টগ্রামে নাই, তাইলে ওইখানে গুলির নির্দেশ কেন দিলেন? আমি তো বুঝলাম না। আপনার যদি মানে আন্ডারস্ট্যান্ডিং তাকে আপনি বুঝায় বলেন। আপনি এটা she thought she was ill informed by the Aওয়ামী লীগার্স যে পঙ্গপালের মতন সারা বাংলাদেশ থেকে লাখ লাখ লোক ঢাকা থেকে যাচ্ছে। So she issued secret order to stop them in highways and different places, even if necessary, fire at them, shoot at sight, দেখা মাত্র গুলি। এবং দেখা মাত্র গুলিটা তো বলছেন উবায়দুল কাদের সাহেব, এই যে মানে উনাকে মানুষ সারা জীবন কাউয়া কাদের বলছে, আমি বলতে চাই না কাউয়া কাদের, কিন্তু এই কাউয়া কাদের সাহেব কেমনে বলছিল যে দেখা মাত্র গুলি? এটা কি? এটা কি মানে এদেশের নাগরিক না পাকিস্তানের নাগরিক? ক্ষমতা থাকার জন্য মানুষকে আপনি গুলি করে পাখির মতো মারবেন, এটা কোন ধরনের কথা? আপনার ভুলটা আমি ভেঙে দেই। আমি আইজি ওবায়দুল কাদেরের কথায় আমি বাংলাদেশ ব্যাপী গুলি চালানোর হুকুম দেব না। ওবায়দুল কাদের বলতেই থাকে, বলতে পারে সে কে? হু দি হেল ইজ? The competition minister. He is not even home minister.
The order came from Home Minister and IG. Check back. ওই হোম মিনিস্টারের হুকুমে কিন্তু আইজি সারা বাংলাদেশ ভাবে গুলি চালানোর জন্য অর্ডার পাস করে নাই। হি টুক ক্লিয়ারেন্স ফ্রম দি প্রাইম মিনিস্টার। এবং আজ যে সারা বাংলাদেশ মামলা হচ্ছে ওনার নামে, উনি 1 নম্বর আসলে। সত্যিকার অর্থেই ট্রু। যেমন আমি বলি, যখন এরশাদের সময় লোকজন মারা যাচ্ছিল, কারফিউ হয়েছিল, তখন হাসিনা কিন্তু আমাদের লিখিত চিঠি পাঠিয়েছিল। চিঠি এখানে আছে, আমি দেখাবো, হাতে লেখা, যে এরশাদকে দেন আপনি, যে কত লোক মারা যাচ্ছে, কোথায় কোথায় ইত্যাদি ইত্যাদি, ওর হাতে লেখার চিঠি আছে। তা আমি এরশাদকে দিলাম, যে সেখানে পাঠিয়েছে, ওই লোকটুক মারা যাচ্ছে, আপনি দেখেন। মিরপুরে একটা ইপিআর গুলি করেছে, এক রাস্তায় বেড়ার ছিদ্র করে গিয়ে এক মহিলার পেটে লাগছে, তার পেটে বাচ্চা ছিল, বাচ্চা মারা গেছে। এরশাদ লেখা দেখে ফেলাও না, বাংলাদেশে লোক অনেক বেশি হয়ে গেছে, কিছু তো মরতে হবে, এই বললো এরশাদ। তার ফলের আগে, তখন বলছি ফলের আগে মানুষ উন্মাদ হয়ে যায়। সে মনে করে যে আমাকে দেশবাসী চায়, আর এই কিছু লোকজন এরকম ঝামেলা করতেছে, এদিকে গুলি করে উড়াই দিলে বাস আমি আবার দেশবাসী আমার পক্ষে এসে যাবে। দ্যাট ওয়াজ রং, অ্যাবসলিউটলি রং। আমি আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাই মুসা ভাই, আপনারা তো বাংলাদেশে যারা বসবাস করেন, আপনারা যারা মানে ক্ষমতার আশেপাশে থাকেন, আপনারা মানে ঢাকা শহরে আপনারা বেশিরভাগ লোকই হচ্ছেন পার্শ্ববর্তী একটি দেশের এজেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আপনারা যারা রাজনীতি করেন, সমাজসেবা করেন, আমলা, পুলিশের আইজি, বিডিআর এর লোক, সবাই, এমনকি সাংবাদিকও আপনারা একটি পার্শ্ববর্তী দেশের এজেন্ট বলতেছি, আমি একটু সম্মান করে বলতেছি, সাধারণ মানুষ বলে দালাল। তো আপনার মানে ওরা কি শেষ মুহূর্তে কি উনি ইন্ডিয়ার সাহায্য চাইছিল? অনেকেই তো বলে এটা, যে ইন্ডিয়ার সাহায্য চাইছিল এবং ইন্ডিয়ান ওরা আসতে চাইছিল, এটা কতটুকু সত্য? ইন্ডিয়ান সাহায্য চেয়েছিল কি চায় নাই, সেটা তো শেখ হাসিনার সাথে আমি ভেরিফাই করতে পারি নাই, কিন্তু আমি দিল্লির অথরিটির কথা বলতে পারি যে তারা শেখ হাসিনার এন্ট্রিটাও দিতে চায় নাই। সুতরাং সে সাহায্য চেয়েছে কিনা, এন্ট্রিটাও দিতে চায় না। তখন অনেক কান্নাকাটি করে হেলিকপ্টার আগরতলা ঢুকতে পেরেছে, তারা হেলিকপ্টারটাকেও ফিরিয়ে দিতে চেয়েছিল। শুনেন, আমি শুনে আসি আঁকি জলে ভাসি, এই ছিল মোর ভালে, এই রবীন্দ্রনাথের কবিতা আছে। ওনার পরিণতি শেষ পর্যন্ত উনি নিজে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত এই বলতে পারবে না। তো মির্জা জাফর আলী খান, আপনি কি মনে করেন যে এখন যে উনি ভারতে যে উনি গেছে, ভারত কি বিব্রত ওনাকে নিয়ে? ওখানে 2 গ্রুপ আছে, সাউথ ব্লক, নর্থ ব্লক ডিভাইডেড। বলেন না, give her a few days time so that she can go to another country. For the time being, let us keep her. কিন্তু আরেকটা গ্রুপ বলে যে না, we shall have to get rid of her. কেননা তার জন্য তো ভারতের বদনামি হচ্ছে, ভারতের জনগণ তো বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে, কারণ তারা জানে যে বাংলাদেশ পিপুল বিকেম এন্টি-ইন্ডিয়ান। এবং আমি আমার কপি দেখাতে পারি, আমি ইলেকশনের পরপরই আমি ভারত গভর্নমেন্ট আমার কাছে ব্রিফিং চেয়েছিল, আমি 15 পাতার একটা ব্রিফিং আমার প্যাডে লিখে সই করে দিয়ে দিয়েছি। তাতে আমি বলছিলাম 6 মাসের বেশি গভর্নমেন্ট টিকবে না, কারণ তোমরা 5-6% ভোট হয়েছে, হবে না, এবং তোমরা কিন্তু ইউ উইল বি ইন ট্রাবল। তারপরে আজ থেকে 45 ডেজ আগে ওরা আবার ভার্মাও জানতে চাইলো, কিন্তু আমি ভার্মাকে দেই নাই। আমি দিল্লি যারা আমার সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আমার সাথে আছে তাদেরকে আমি 45 ডেজ আগে লিখলাম যে ন্যাশনাল গভর্নমেন্ট উইল ফর্ম সুন অ্যান্ড শি উইল ফল ইন 45 ডেজ। তো সেটা তো হলোই, কিন্তু ভারত কিন্তু জানতোই যে শি ইজ গোয়িং টু বি ফল, তার পতন আসতেছে, ওরা কিন্তু জানতো। ওরা 2 ভাগ ছিল, 1 ভাগ বিশ্বাস করতো, 1 ভাগ ওর পক্ষে ছিল, 1 ভাগ বিরুদ্ধে ছিল। এখন তো পুরো গ্রুপের বিরুদ্ধে চলে গেছে। আমি আরেকটা বিষয় বলতে চাই যে মানুষের পাপ বাপকেও ছাড়ে না, আপনাকে বলি,
এই যে উনি যে মানুষ হত্যার বিষয়ে ওনার যে একটা বলা যায় অভ্যাস হয়ে গেছিল, অভ্যাস বলবো না, বলবো যে অনেক মানুষ হত্যা করেছে প্রয়োজনে, ওনার প্রয়োজনে, উনি ক্ষমতা থাকতে চাই এই জন্যে, ক্ষমতায় থাকার প্রয়োজনে, ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রয়োজনে, এই কারণে বলা যায় অভ্যস্ত হয়ে গেছে। যেমন আপনার মতিঝিলে যে এতিমদের হত্যা করা হয়েছিল, সে এতিমদের হত্যার বিষয়ে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তার মধ্যে ছিল ডিআইজি মারুফ, তারপরে বেনজির, তারপরে জেনারেল আজিজ, ডিজিপিডিআর, এরা সব ছিল। এবং এরা যে ছিল সে বিষয়ে আমার সে বিষয়ে আমি নিশ্চিত, কেননা আমাকে এই গ্রুপের মধ্যে ডিআইজি মারুফ এই হত্যাকাণ্ডের পরে এই হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছিল বলি, তারপর বলবো যে আমি প্রমাণ দেবো যে কিভাবে হয়েছে। এই মতিঝিলে এতিমদের মধ্যে আমার নিজের ছোট ছেলে মাহিনুর মুনা সে ছিল, সে গেছিল ওখানে। সে আমাকে বলছে রাত্রের 1টা-1:30টার পর গুলি আরম্ভ হয় এবং গুলি কথা বলতেছেন আপনি, 5:40-45 দিকে গুলি থামে। তারপর বলা যে 15 মিনিট গুলি থামবে, তোমরা যারা বেরিয়ে যেতে পারো বেরিয়ে যেতে, আবার গুলি হবে। তখন আমার ছেলে ছিল বস্তি, আমার ছেলে সোনালী ব্যাংকের ভিতরে ছিল, করাপশন গেটের কর্মচারীরা ভিতরে রাখছিল, কিছু ছেলে পেলে কয়েকশো এতিম, ওরা করাপশন গেট খুলে দেয়, ওটা বেরিয়ে যায় সোনালী ব্যাংকের সামনে দিয়ে, বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে, ইচ্ছা ব্যাংকের দিক দিয়ে বেরিয়ে যায়। আমার ছেলে নিজে বলেছে যখন তারা বেরিয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংকের সামনে এতিমের রক্তে তাদের পায়ের কবজি ডুবে গেছে। এতিমের রক্তে ঢেউ তখন এত ছিল, সেই এতিমের রক্তের ঢেউয়ের মধ্যে তাদের পায়ের কবজি ডুবে গেছে। এখন এতিমদের রক্ত যারা ঝরাবে তাদের কি হবে? এই কোরআন শরীফে কি আছে প্রিয় দেশবাসী ভাই বোন, আর আপনাকে বলি, এই কোরআন শরীফে সূরা নিসা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াকুলনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইয়ারা। অর্থাৎ এতিমের এক ধন সম্পদ যারা অন্যায়ভাবে খাবে তারা নিজেদের পেটে আগুন ভর্তি করবে এবং সত্তরেই তারা আগুনে প্রবেশ করবে। তার মধ্যে দূরত্ব হলো আমার ডান হাতের তর্জিন আঙ্গুল, মধ্যম আঙ্গুলের ব্যবধান যতটুকু ততটুকু। হাদিস শরীফে আরো এসছে যে এতিমের 1 কাতরা পরিমাণ হক নষ্ট করবে এবং এতিমের রক্ত ঝরাবে, সেই দিন থেকে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আর কবুল হবে না। তাদের না, তাদের অনুসারী। উনি তো নিজেই এতিম। নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না, উনি তো মুসা ভাই, উনি তো নিজেই এতিম। সে কিন্তু উনি বলতে পারেন, কিন্তু উনি তো সে এতিমের হক নষ্ট করেছে, এতিমের রক্ত ঝরিয়েছে। আপনি বলেন এতিম হয়ে যদি এতিমের রক্ত ঝরায় তাহলে আপনি কি করবেন? আপনি বলেন। এখন আপনি বলেন আমাকে যে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি যে ভূমিকা রেখেছেন এটি তো মানে সর্বমহলে প্রশংসিত হচ্ছে। ওয়াকারুজ্জামান তো ওনার আত্মীয় নাকি? হ্যাঁ, ওয়াকারুজ্জামান সাহেব তো ওনার আত্মীয়। মুস্তাফিজ তার সঙ্গে সে আর্মি চিফ। আর্মিতে কি করে আপনি জানেন? ট্রেনিং এর পর কোরআন শরীফ ছুঁয়ে হাত দিতে হয়, বলতে আমি সংবিধানের রক্ষণ করব এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করব। তো শেখ হাসিনা তো সংবিধানও না, মাতৃভূমিও না। এবং ওয়াকারুজ্জামান সাহেব বা ওনার সাথে যত আছে 3 বাহিনী চিফ, দে আর ফুললি অ্যাওয়্যার যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছাত্রদের উপরে গুলি চালানোর বিরুদ্ধে, দেশবাসীর উপরে গুলি চালানোর বিরুদ্ধে। কেন? উনি সেই 2000 সেই 111 থেকে যে গভর্নমেন্ট ফর্ম করে আসছে, এগুলো সব ইলিগাল গভর্নমেন্ট, উইদাউট ভোট গভর্নমেন্ট, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আনলফুল গভর্নমেন্ট।
এবং আনলফুল গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের উনি ভোট দাবি করেছে 30-40% সব ফলস, সব ফলস। আমি মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট হিসেবে বলছি এগুলো টোটালি ফলস। উনি 5%-এর বেশি ভোট কখনো লাভ করেন নাই। সুতরাং যারা আমরা মুক্তিযোদ্ধা অফিসাররা সারা বাংলাদেশ ঘুরে আসছি, সেমিনার ঘুরে আসছি, ইয়াং জেনারেশন তারা ক্ষুব্ধ যে আমাদের বয়স 15-16 পর থেকে পর্যন্ত 4-5টা ইলেকশন হলো, আমরা ভোট দিতে পারলাম না, সে তারা ক্ষুব্ধ। এবং আমরা কিন্তু ওনাকে, ভারত গভর্নমেন্টকে আমি লিখিত দিয়ে দিছি যে আপনি কিন্তু এটা সার্ভাইভ করতে পারবেন না, এটা কিন্তু দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এবং আমি আরো ভারত গভর্নমেন্টকে দিছি, ওনাকেও দিছি, হ্যাড দেয়ার বিন দিস কাইন্ড অফ ক্রিমিনাল পয়জন অফ সিলেকশন in the brain of Yahya Khan, Bangladesh would never get the majority in the parliament of Pakistan in 71, and Bangladesh would never be born. Yahya Khan যদি ভোট চুরির পদক্ষেপ নিতে পারতো তাহলে তো 70 ইলেকশন আমরা বিজয় লাভ করতে পারতাম না। উনি করছে কি গ্রুপ করে এই ভোটার বিহীন গভর্নমেন্ট। আমাকে একটা বিষয় কি আপনি বলবেন, আমার দর্শকদের বলবেন আপনি, উনি যেদিন পালিয়ে যান সেদিন সকালে তো উনি বলছেন যে তাকে রক্ষা করার জন্য 3 বাহিনীর প্রধানদেরকে তিনি বলছেন, এবং তারা অস্বীকার করেছে গুলি চালাবে না। তো গুলি না চালালে ওরা আপনি গণভবন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিল। আন্দোলনটা তো মনে করেন ঢাকা কেন্দ্রিক তো ছিল। প্রিয় দর্শক, আমরা সম্ভবত দেখি, আমি তার ইন্টারনেটে কোনো সমস্যা হয়েছে দেখি। জি বলেন। উনি তো মনে করেন আপনি সকালেও উনি বলছে 3 বাহিনীর প্রধানকে যে তাকে রক্ষা করে, তার সরকারকে রক্ষা করার জন্য তারা ভূমিকা নেওয়ার জন্য। তারা যখন বলছে পারবে না, তারপর তিনি বলছেন, তাকে বলছে যে আপনার সময় আছে 1/2 hour to 45 minutes। একটি গভর্নমেন্ট, শেখ হাসিনার সরকার গত 15-16 বছর থেকে তো মানে একটা জায়েন্টে পরিণত হয়েছিল। উনার কি কোনো ধারণা ছিল না যে মানুষ রাস্তায় নেমে গেছে, যে আর মানে থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে? উনি মানে পালিয়ে যাওয়ার 1 ঘন্টা আগে উনি বুঝতে পারে নাই। এটা কেমন সরকার? আপনার কাছে কেমন সরকার মনে হয়? শোনেন, প্রথম কথা হলো আপনারা বিদেশে থাকেন, ওনার সম্পর্কে আপনার ধারণা খুব ভুল। আমি ওনার সাথে ক্লোজলি কাজ করেছি। উনি যখন 81-এ আসেন, আমার আত্মীয় রুহুল কুদ্দুস সাহেব বঙ্গবন্ধু প্রেসিডেন্সি দিল্লি ছিল, বলে ও যাচ্ছে, তুমি কাজ করে দিও বঙ্গবন্ধু থেকে। আমি ওনার সাথে গোপনে কাজ করতাম। ওনার মধ্যে আমার নিক নেম ছিল, কোড নেম ছিল। আমি ওনাকে 96 পর্যন্ত গোপন সহায়তা করে গেছি। এবং আমি জেনারেল মাহবুব আর 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 কে একজন, ডক্টর আলমগীর, আমরা 3 জন মিলে 96-এ ওনাকে প্রথম ক্ষমতাসীন করলাম। এবং করতে গিয়ে আমরা স্টেট ডিপার্টমেন্টেরও সাপোর্ট পেয়েছিলাম। তখন মাইক বাকারি ছিল প্রেসিডেন্ট ক্লিন্টনের প্রেস সেক্রেটারি, হি ওয়াজ মাই ফ্রেন্ড। তার মাধ্যমে আমরা স্টেট ডিপার্টমেন্টের সাপোর্ট এনে দিয়েছিলাম ওনার জন্য। সেই জন্য উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। কিন্তু পরে আমরা দেখলাম যে ওনার ওই জ্ঞান গরিমা ইত্যাদি ইত্যাদি খুব শর্টফল আছে, যে জন্য উনি অনেক কেলেঙ্কারি অনেক কেলেঙ্কারি শুরু করলেন। যেমন আমি বলি, আমি একটা বই পড়তে দিয়েছিলাম দি প্রিন্স, তা আমরা দিয়েছিলাম, দেওয়ার 1 মাস পরে আমি বললাম দি প্রিন্সটা পড়েছে মফিজুর রহমান স্যারের সামনে। মফিজুর রহমান স্যার কিন্তু 54 ব্যাচ আইপম্যানের সাথে তার লড়াই হয়েছে, এত পাওয়ারফুল। তো উনি বলে আমি তো প্রিন্সের চিঠি পাইনি। আপনি দেখেন, দি প্রিন্স হলো জগৎ বিখ্যাত বই, যেটা রাজ্য শাসনের জন্য লাগে। উনি বলে আমি তো চিঠি পাইনি। তারপরে উনি আরো অনেক মারাত্মক ধরনের কাজ করছিলেন, যেগুলো সুইসাইডাল, সেগুলো থেকে আমরা থামিয়েছি। যেমন আমি বলি, উনি একবার 96 প্রধানমন্ত্রী, তখন উনি একটা বিরাট কেলেঙ্কারি মুখে পড়ছিলেন। তাই আমি জানতে পারলাম, এবং আমি তার প্রাইভেসি আবু জাহিদ সেন্টু পলিটিক্যাল প্রাইভেসি, সেও আমাকে জানালো। তো এটা আমি বললাম, এটা তো ওনাকে জানাতে হবে, উই হ্যাভ টু স্টপ। তখন এটা বললে, এটা কে জানে? হলো তুমি জানো বলে এটা আমি ওনাকে জানাতে পারবো। তখন আমি বললাম যে তাহলে এই করো,
সৈয়দ হোসেন স্যার। সৈয়দ হোসেন স্যার হলো বঙ্গবন্ধুর বোনের জামাই, তার মেয়ের নাম শেলি জামান। উনি পরে স্পেনের রাষ্ট্রদূত হয়েছিলেন। তাই বললাম ওনাকে ডাকলো। তাই বললাম যে ইউ গো টু হার টেল হার টু স্টপ দিস ননসেন্স, আদারওয়াইজ শি উইল বি ইন দ্য গ্রেভইয়ার্ড। তখন উনি বললেন যে এটা আমি ওনাকে বলতে পারবো না। দেখেন, তার আত্মীয়, সেও ভয়ের চোটে আপনার কঠিন কথা বলতে পারতেছে না। তখন উনি বললেন, শেলিজামান বললেন, ভাই আপনি লিখে দেন, খাম বন্ধ করে দেন, আমি এটা ওনার হাতে দেবো। তখন আমি লিখিতভাবে দিলাম, নিজে হাতে লিখে খাম বন্ধ করে দিলাম, উপরে লিখে ফর দ্য আইজ অফ দ্য পিএম অনলি। এবং তার মধ্যে আমি লিখে দিয়েছিলাম, ইফ ইউ ডোন্ট ক্যারি আউট মাই অর্ডার ইউ উইল বি ডেড ওমেন ভেরি সুন, ইউ উইল বি ইন দ্য গ্রেভইয়ার্ড ভেরি সুন। দেখেন, এ পর্যন্ত লিখে দিয়েছি। তারপরে উনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, আমি বলবো। কিন্তু শেষের দিকে ওনার অফিসের খবর আমি জানি, ওনাকে দেখেন মহিলা মানুষ তাকে স্যার বলতো, ভয় ছিল, মাথা নত করে কথা বলতো। এইসব করে ওনাকে এমন জায়গায় নিয়ে গেছিল যে শি থট আই এম দি ওনার অফ দিস কান্ট্রি। যেমন সে প্রেস কনফারেন্সে বলেছে, একজন সাংবাদিক বলেছে যে আমেরিকায় জয়ের প্রপার্টি কনফিসকেট নিচ্ছে শুনতে পাচ্ছি। নেয়নি, আমেরিকা ঘর বাড়ি যা আছে নেয়নি, তার বাংলাদেশ আছে। আজই বাংলাদেশ তাদের প্রাইভেট প্রপার্টি, মানে স্টুপিডিটি। এবং তাকে আমরা 15 বছর ধরে 20 বছর ধরে তাকে মাথা করে নিয়ে আমরা নাচানাচি করেছি, এটা আমাদেরই চরম লজ্জা। আমি আরেকটা বলি, আপনার এতে আছে এই ইন্দোনেশিয়ায় জাতির পিতা ছিলেন সৈকান্ন, তার মেয়ে কি সৈকান্ন ওনার নাম, তার মেয়েকে তারা ভালোবেসে তারা ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট করেছিল একবার। সেকেন্ড টাইমে তাকে নমিনেশন দিয়েছিল। তো উনি হাত জোর করে বলছে যে দেখেন, আপনার জাতির পিতাকে ভালোবেসে আমাকে করেছেন, প্রেসিডেন্ট করেছেন, মোর দেন এটা এই চেয়ার আমার জন্য না, এটা আমি সেকেন্ড টার্ম আমাকে দিবেন না। কিন্তু বঙ্গবন্ধু মেয়েকে যে সবাই মিলে ভালোবেসে ওই চেয়ারে বসেছে, কিন্তু তার ধারণা হয়ে গেছে যে বাংলাদেশ হলো আমার সৈকন্য পুত্রী। সে হাত জোর কি চলে, ওনার ধারণা হয়েছে বাংলাদেশ আমার প্রাইভেট প্রপার্টি। এবং কি করে চিন্তা করে যে তার এসএসএফ কে অর্ডার দিয়েছে লোড করো, মেশিন গান এসএলআর লোড করো, আমি হুকুম দিলে গুলি করবা। আরে চিফকে একটা চারটিখানি কথা, চিফকে একদিনে তৈরি হয়? তোমার মতন ম্যাট্রিক বিএ ফেল রাস্তায় ঘুরতেছে, হাজার রাস্তায় ঘুরতেছে, চিফ একদিনে তৈরি হয়। চিফ একটা হিমালয়। তো কিরকম মানে তার সাধারণ জ্ঞানের বাইরে উনি পড়ে গেছিলেন। যেমন বলছে আমি হেলিকপ্টার দিয়ে বলছি পানি দিতে, হেলিকপ্টার দিয়ে পানি, লোকে দেখতে পাচ্ছে গুলি করতেছে, আমরাও দেখতে পাচ্ছি। উনি বলে হেলিকপ্টার দিয়ে গুলি করে জানলা দিয়ে গেল কি করে? আরে এইটুকু বোধ জ্ঞান ওনার নাই। উপর থেকে গুলি করলে হেলিকপ্টার দিয়ে গুলি জানলা ভেদ করে ভিতরে যেতে পারে, এইটুকু জ্ঞান ওনার মধ্যে নাই। আমি একটু দুর্নীতির বিষয়ে আসি, বলে যাবো। এই দেখেন, ওনার প্রতিমন্ত্রী বলছে 700 থেকে 800 কোটি ডলার প্রতি বছর পাচার হয়ে যাচ্ছে। ওরা প্রতিমন্ত্রী, আমি বলি নাই। আচ্ছা, তারপর আমি বলি, অলরেডি রূপপুর সম্পর্কে বেরিয়েছে 60,000 কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে। এখন আমি একটু মেট্রো রেলের কথা বলি। কলকাতায় 31 কিলোমিটার মেট্রো রেলের ব্যয় হয়েছে 487 কোটি টাকা, যেখানে প্রতি কিলোমিটার ব্যয় 155 কোটি টাকা। আমার এখানে 21 কিলোমিটার মেট্রো রেলের জন্য ব্যয় হয়েছে 33,472 কোটি টাকা। প্রতি কিলোমিটার ব্যয় 1,583 কোটি টাকা, যেখানে কলকাতায় প্রতি কিলোমিটার ব্যয় 155 কোটি টাকা, সেখানে আমার এখানে ব্যয় হয়েছে 1,583 কোটি টাকা, অর্থাৎ 1300 কোটি টাকা প্রতি কিলোমিটার চলি। আচ্ছা, এবং পদ্মা ব্রিজের কথা আগেও বলেছে, আবার বলি, 10,000 কোটি টাকা ছিল, সেটা পরে তারা 32,000 কোটি টাকা করেছে, এটা 22,000 কোটি টাকা চুরি। রূপপুর পারমাণবিক প্রকল্প অলরেডি বেরিয়ে গেছে,
যে 60,000 কোটি টাকা এত 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 যে হাজার হাজার কোটি টাকা, এই হাজার হাজার কোটি টাকা গেল কোথায়? এগুলো বহু জায়গা আছে। এই যে মালয়েশিয়ান ব্যাংকে টাকা টাকা পাওয়া গেছে এই টাকা। তাহলে সরকার কি, বর্তমান সরকার কি এসব টাকা ফিরিয়ে আনতে পারবে? পারা উচিত, কেন পারবে না? পারা উচিত, আমি মনে করি পারা উচিত। আমি একটু বলি আরেকটা বিষয়, এই যে ভারত চন্দ্রযান পাঠিয়েছে চাঁদে 660 কোটি টাকা ব্যয় হয়েছে, আর আমরা একটা স্যাটেলাইট পাঠিয়েছি 4200 কোটি টাকা। এটা এটা মুসা ভাই, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে যে ওয়ার্ল্ডের সবচাইতে মানে এক্সপেন্সিভ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এই যে রাস্তাঘাট এগুলা যদি উন্নয়ন করে, তাইলে আপনি সবগুলা চুরি করে। উনি বলছে উনার পিয়ন, উনি কিভাবে বলছে আপনি দেখছেন? আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক, সেই হেলিকপ্টার ছাড়া চলে না। মানে উনি, আমি দেখছি উনার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে উনি প্রাউড ফিল করতেছে এটা, যে তার বাসার কাজের। আপনি প্রধানমন্ত্রী, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাও আপনি সগৌরবে এইসব, এই যে আপনি যেগুলোর সামনে, যেসব সাংবাদিক যেগুলাকে বলছেন আপনি প্রস্রাব খায়, ওইগুলার সামনে একটা সাংবাদিক প্রতিবাদ করে নাই যে আপনি এটা কি বলেন, আপনি কি হাগলনি কোনো? আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি বলছেন আপনার প্রাইম মিনিস্টার, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। আপনার তো হয় মরে যাওয়া উচিত, আপনি নতুবা আপনি রিজাইন করেন এক্ষুনি। এইরকম একটা সাংবাদিক কি ছিল না সেই দিন সেখানে গণভবনে? সেগুলো আপনি যেটা বলছেন, আমি সাংবাদিকতা করি, আমার লাগছে আপনি যখন বলতেছিলেন এগুলা। আজকে যদি আপনার মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কথা বলে, তাইলে আপনার লাগবে, আপনাকে যদি কেউ মানে সমালোচনা করে আপনার লাগবে। আপনি যখন সাংবাদিকদের ব্যাপারে বলছিলেন যে এইসব সাংবাদিকরা প্রস্রাব খায়, আমার কিন্তু খুব কষ্ট হয়েছে মুসা ভাই এটা মাইনে নিতে, কিন্তু মানতে হচ্ছে কি বাস্তবতা, যে এইগুলা প্রস্রাব না, টয়লেট খেয়ে ফেলবে এই সাংবাদিকগুলা, এই যে যেগুলা উনার সামনে বসতো। আপনি তো প্রস্রাব বলছেন, ওই মানুষ এরকম বলছে। লন্ডনে তো অনেকেই বলে যে ভাই এগুলা কি সাংবাদিক না অন্য কিছু, এগুলা কি ভাত খায় না টয়লেট খায়? আমি বললাম ভাই কি বলবো, বলার কিছু নাই। এই যে আপনি মনে করেন উনি 400 কোটি টাকার মালিক, তার পিয়ন, তাইলে তার মন্ত্রী এমপিরা কত কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছে, লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো শেখ হাসিনার পিয়নও হতে পারি না। মুসা ভাই আপনি যেসব কথা বলছেন আমাকে আমার খুব নিকট আত্মীয় আর কি একজন বলছে যে এই যে বাংলাদেশে যেগুলা ক্ষমতা পেয়ে দুর্নীতি করে, এগুলা গরিবের গরিব। এর জন্য আমি হাসতেছি। উনি আমাকে 4-5 দিন আগে বলছে যে এরা এতটাই গরিব, মনে হয় যে জীবনে ভাত খায় নাই, বুঝছেন? কত টাকা চাই, যে সরকারের রাষ্ট্রের টাকা যে তুই মারতেছস, কি মারতেছস? এটা তো তোর টাকা না রে বাবা। একজন মানুষ রাজনীতিতে যে যাবে, সে স্যাক্রিফাইস করতে করতে তার জীবন দেওয়া যাবে মানুষের জন্য, তাইলে সে হচ্ছে মানুষ। কিন্তু আমাদের দেশে আমার লন্ডনে আমি যখন এই দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমাকে আপনার ওই যে এই আনবির সাহেবের পত্রিকা, ওই যে আপনার বসুন্ধরা গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, বড় করে হেডিং দিছে, আমি রাষ্ট্রদ্রোহী, আমি সাইবার ক্রিমিনাল, সাইবার দুর্বৃত্ত, এইগুলা দিছে। কেন লিখছে? যে ওরা নিউজে লিখছে যে উনি লন্ডনে বসে আপনার শিল্পপতি, আইনমন্ত্রী, উনাদের বিরুদ্ধে উনি কথা বলে। আমি নাকি উনাদের বিরুদ্ধে কথা বলি। ওরা যে দুর্নীতি করছে এটার ব্যাপারে আমি কথা বলছিলাম। এটা হচ্ছে আমার অপরাধ। এখন কথা হচ্ছে যে এই দুর্নীতি থেকে কি দেশ বেরিয়ে আসতে পারবে? আপনি কি মনে করেন যে ইউনূস সাহেব এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে? দুর্নীতিবাজ তাদেরকে তিনি নিয়েছেন। উনি তো বিশ্বব্যাপী আপনার দারিদ্র বিমোচনে উনি একজন ফেরেশতা তুল্য লোক। দারিদ্র বিমোচনে বিশ্বব্যাপী উনি সকলের নেতা, এবং উনি একজন সূর্যের মতন। উনি যদি এখানে ওনাকে বিচার কথা বললেন, ওনাকে কিনতে পারবে? ওরা কিনতে পারবে? শোনেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখে রেখে গেছেন, আমাদের দেশের সমাজের ট্র্যাজেডি হলো আমাদের দেশের যোগ্য লোকটিকে যোগ্য আসনে দেখিতে পাওয়া যায় না। সে আসন অর্বে চিহ্ন দখল করে রাখে।
এটাই বলতে চাই। বাংলাদেশে ৭৫ পরবর্তী এ পর্যন্ত রবীন্দ্রনাথের এই কথা ঠিক ছিল। আজকে যে ডক্টর ইউনূস এসছে, এটা আল্লাহর রহমত হয়েছে। ডক্টর ইউনূস যদি বেলুমনের লিকুয়ানের মতো দায়িত্ব নেয়, তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ অনেক উপরে উঠে যাবে এবং আমাদের আর পিছনে দেখাতে হবে না। আশা করছি আপনারা পুরো ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। দর্শক, একটা ভণ্ড বিচারপতিকে দেখি আমরা, তারপরে একটু আলোচনা করি কি কি তিনি করছেন বা কি করেছেন। দেখেন। অনেক ভাই আপনি অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন আজকে। এটাকে সেই কালামানিক, ওনার কাণ্ডকীর্তি এখন বেরোচ্ছে, তাকেও খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা রিপোর্ট ইত্তেফাকে, 14 লাখ টাকা বাড়ি ভাড়া পরিশোধ করেননি বিচারপতি মানিক ওরফে কালামানিক। এই লোকটা এত পরিমাণ ঘৃণিত এবং ধিক্কৃত একটা মানুষ যে বিচার বিভাগের এগুলি হচ্ছে কলঙ্ক। এদের ব্যাপারে এখনো অনুসন্ধান হচ্ছে। দেখেন যে সে 14 লাখ টাকা বাড়ি ভাড়াই পরিশোধ করেনি। লন্ডনে তার বাড়ি আছে। জানি না সে বাংলাদেশে এসে ফেসে গেল কিনা, কেন শেষ সময় একেবারে হাসিনা সরকারকে রক্ষা করার জন্য যারা ঝটপট করে একেবারে মনে করছিল যে এই সময় সংকটের সময় পাশে থেকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি কাটবেন এবং পরবর্তীতে কোনো সুবিধা নেবেন, তারা হয়তো অনেকেই ধরা খেয়েছেন, তারা আর যেতে পারেননি। শামসুদ্দিন চৌধুরী মানিক বোধহয় সেই দলেরই এবং সে বোধহয় আটকা পড়েছে, সে লন্ডনে যেতে পারেনি। তিনি লন্ডনে তার আছে, নাগরিকত্ব আছে, তার বাড়িও আছে। কিন্তু এখানে কি করছেন দেখেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সরকারি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কি? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার এবং তাদের বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন কি বলছে? অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এই মানিক। পরে 2017 সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা এখনো পরিশোধ করেনি। প্রথমত হলো সরকারি বাড়ি সে দখলে রাখার চেষ্টা করছে, দখল দিতে পারেনি, পরে সে ছাড়ছে। ছাড়ার পর এই যে টাকা প্রায় 15 লাখ টাকা তিনি পরিশোধ করেনি। তাই এই বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে 7 দিনের মধ্যে তা জানাতে বলা হয়। এই বিষয়ে নির্ধারিত সময়ে ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে আবেদন রিট করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী। তাহলে বোঝেন তার। এবং প্রথমে যে ভিডিওটা দেখালাম, দেখেন একজন দীপ্তি চৌধুরী, একটা মিনিমাম কোনো শালীনতা নেই, কি ধরনের আচরণ সে করে পার পেয়ে গেল। এবং আমরা সেই অনুষ্ঠানও দেখেছি, সেই অনুষ্ঠানের মধ্যেও সে বারবার দীপ্তি চৌধুরীকে অপমান করেছে। দীপ্তি চৌধুরী বহুত কষ্টে সামলিয়েছে, বারবার বলছিল যে আপনি উত্তেজিত হচ্ছেন কেন, কিন্তু তারপরেও সে তাকে কোনো প্রশ্নই করতে দিচ্ছে না সে, এবং সে তার মতন করে বানায় যাচ্ছে। আবু সাইদ যে গুলি খেলো, সে বলছে যে সে অস্ত্র নিয়ে আক্রমণ করছিল, তাই দীপ্তি চৌধুরী বলার চেষ্টা করছিল না তার হাতে তো কোনো অস্ত্র নেই, আমরা তো দেখিনি। সে বলছে না আপনি দেখেননি, আমরা দেখেছি। এই ধরনের যত রকম প্রযুক্তি। তারপর অনুষ্ঠানের পরের দৃশ্যটা তো দেখলেন যে গোলাম মাওলা রনি তাকে থামানোর চেষ্টা করছে যে আপনি অনেক করছেন, একটু আদর করে দেন, আপনার কন্যার সময়। কিন্তু না,
সে তারপরে বলছে যে রাজাকারের বাচ্চা। তখন দীপ্তি চৌধুরী বলছে যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মানে এদের এই হলো যে মতের অমিল হলে সে রাজাকার, যদি আওয়ামী লীগ না করে রাজাকার, আওয়ামী লীগ করলে আপনি খুনি হন, ধর্ষক হন, যাই হন না কেন আপনি মুক্তিযোদ্ধা। এই যে একটা বিভাজিত রাজনীতি, একটা ঘৃণা সমাজে, রাজনীতিতে, রাষ্ট্রে ছড়াচ্ছিল আওয়ামী লীগ গত 15 বছর ধরে, তার একটা মডেল হচ্ছে এই কালামানিক। আজকে দেখেন কত বড় ব্যক্তিগত জীবনে কত করাপ্ট, যে একটা বাড়ি দখল করে রাখছে, সেই দখল ছাড়লো বটে, সে বাড়ি ভাড়া দিল না, অথচ এরা সম্পদের পাহাড় গড়ছে হচ্ছে মানে লন্ডনে। তো এখন অনুসন্ধান করছে, তাহলে বিচার কেমন বিচার করছে, কি রায় দিছে, এটা কি সে বিবেকের দ্বারা তাড়িত হয়ে রায় দিছে নাকি টাকা পয়সা খেয়ে রায় দিছে? এখন এটা হলো অনুসন্ধানের বিষয়। আমি জানি না এদের বিরুদ্ধে এই সমস্ত অনুসন্ধান করে কতটুকু কি পাওয়া যাবে, কিন্তু দেখলেন তো তাদের চরিত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান সম্ভবত জায়গা মতো হাত দিয়েছে। তিনি ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। দর্শক বুঝতেই পারছেন যে হঠাৎ করে কেন তিনি ব্রিটিশ হাইকমিশনারকে তার দপ্তরে ডেকেছেন নিশ্চিতভাবেই ওই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র মনে আছে আপনাদের, যে 50,000 কোটি টাকা ঘুষ নিয়েছে শেখ হাসিনা, সেটা মধ্যস্থতা করেছে টিউলিপ সিদ্দিক, এবং ধারণা করা হচ্ছে যে এই টাকাটা সম্ভবত ব্রিটেনে আছে। সুতরাং খুব দ্রুত বেগে ডক্টর ইউনূস ব্রিটিশ হাইকমিশনারকে ডেকেছেন এবং ব্রিটিশ হাইকমিশনার এসছেন, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যদিও ব্রিটেনের সঙ্গে হয়তো আমাদের কোনো ওই পাচারকৃত অর্থ ফেরত পাঠানোর কোনো চুক্তি নেই, কিন্তু সেই চুক্তি যে অবিলম্বে হবে এবং এই ব্যাপারে যে ডক্টর ইউনূস কোনো দ্বিধা করবে না, এটা পরিষ্কার দর্শক। তো এই জন্যই বলছি যে জায়গা মতো হাত দিল আজকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেখেন, পিটার ডি হাস তো চলে গেছেন, কিন্তু সারা কুক কিন্তু এই নির্বাচনের আগে থেকে জানে এবং অনেকবার চেষ্টা করেছে যে সবার অংশগ্রহণের নির্বাচন। এর মধ্যে পিটার ডি হাস চলে গেছে, তারপরে সুইজারল্যান্ডের ভদ্রমহিলা, নামটা মনে করতে পারছি না, তারাও চেষ্টা করেছে, আরো কেউ কেউ চলে গেছেন যারা চেষ্টা করছিলেন যে যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়, কিন্তু সরকার তো কথা শোনেনি। সারা কুক সাক্ষী, পুরনো হাইকমিশনার হিসেবে তিনি আছেন এবং তিনি বুঝতে পারছেন যে ডক্টর ইউনূস কেন ডেকেছেন এবং কি চাচ্ছেন, এবং সেই সহযোগিতার কথাটা মোটামুটি পরিষ্কার করেছেন আজকে শফিকুল আলম, প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার। তিনি বলেছেন যে আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। এই ফাঁকে আরেকটু বলি যে আরেকজন মনে আছে আপনাদের, ওই যে চট্টগ্রামের সাইফুজ্জামান জাভেদ, ভূমিমন্ত্রী সাবেক, জাভেদ সম্ভবত, তার পুরো নামটা আমার মনে পড়ছে না, তারও কিন্তু ওই যে টিআইবি যে একটা করেছিল যে তার কি বলে ব্রিটেনে প্রায় তার 100-150 বাড়ি আছে, প্রপার্টির মালিক, মনে আছে? ওই ঘটনাটাও সম্ভবত এই পুরোটা মিলিয়ে প্রফেসর ইউনূস ধরতে পারছে। অন্তত ওই সাবেক ভূমিমন্ত্রী, তারপরে শেখ হাসিনার রূপপুর কেলেঙ্কারি, এইগুলি যদি ধরা পড়ে, মনে করেন এটা একটা আন্তর্জাতিক সংবাদ। এবং সংবাদের চেয়ে বড় কথা হলো যে টাকার যে সংকট, বৈদেশিক মুদ্রার যে সংকট, অন্তত এই টাকাটা যদি যুক্তরাজ্য থেকে দেশে ফেরে তাহলে দেশের লাভ, আর অন্যদিকে উন্মোচিত হবে টাকা পাচারের যেই ভয়াল মানে একটা রমরমা বাণিজ্য গড়ে তুলেছিল শেখ হাসিনার শাসনামলে তার অলিগররা বা মাফিয়ারা, সেই তথ্যটাও সবার সামনে আসবে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। প্রেস সেক্রেটারি বলছেন যে বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে অনেকে বাড়িঘর করেছে। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে চায় বলে উল্লেখ করেন শফিকুল আলম।
ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমোনোরি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দর্শক, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এটা মনে করেন একটা সৌভাগ্য যে তিনি যদি বৈদেশিক সহযোগিতা চান এবং সেই ক্ষেত্রে যে তিনি তৎপর হয়েছেন অলরেডি, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থা বাঁচানোর ক্ষেত্রে বৈদেশিক ঋণ বলি, তারপরে এই 5,000 টাকা ফেরত পাঠানোর ব্যাপার বলি, এটা যদি ইউনূস সাহেব উদ্যোগ নেন সেটা একেবারে মনে করেন বিদ্যুৎ গতিতে এই কাজগুলো হবে, এবং সেটা এখন হওয়া জরুরি। এবং সেই কারণে বুঝে শুনেই আজকে হয়তো ব্রিটিশ হাই কমিশনারকে ডেকেছেন, কেননা সেখানে নিশ্চয়ই খবর আছে সরকারের কাছে যে ব্রিটেনে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।